আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমার ভয়েস কি ঠিকমতো শুনতে পাওয়া যাচ্ছে? অনেকে কমেন্ট করছেন। শরীফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তারপরে হাসিব ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাওন ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা রেমি আপু বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমার ভয়েস কি ঠিকমতো শুনতে পাওয়া যাচ্ছে কি? একটু ইনশিওর করেন কেউ। জান্নাতুল জেডমিন টি আপু, ক্লিয়ার, ওকে। আচ্ছা আচ্ছা, আমার ভয়েসটা ঠিকমতো শুনতে পাওয়া যাচ্ছে, বুঝতেছি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি নাকি? তো গত ক্লাস পর্যন্ত আসলে কি কি শেষ করছিলাম মনে আছে কি? আর যারা আসলে উম, এর আগের ক্লাসগুলোতে বোর্ডের কালার নিয়ে একটু বলছিলেন, কালার কি ঠিক আছে? এবার কালার কি পছন্দ হয়েছে বা ঠিকঠাক আছে কিনা বা চোখে লাগতেছে কিনা, অনেকে গত ক্লাসে বলছিলেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। তো আমি একটু সামারি করি গত ক্লাস পর্যন্ত আমরা কি কি শেষ করছিলাম। তো গত ক্লাস পর্যন্ত আমরা শেষ করছিলাম হচ্ছে যে কোয়ান্টাম সেটের হচ্ছে যে মানে অরবিট অরবিটাল এগুলো দেখছি। কোয়ান্টাম সেটের আমরা কয়েকটা কোয়ান্টাম সেট আছে, কোয়ান্টাম নাম্বার যেগুলো আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে আবার আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা জাস্ট মানে ধারণা নিছি, আমরা একটু বেসিক ধারণা নিছি। আমরা আজকে এরপরে একটা দেখব, অর্থাৎ আমরা কোনো একটা পরমাণুর ক্ষেত্রে বা তার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আসলে কিভাবে কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে পারি, কিভাবে কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা লিখব এবং পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? তো আমি শুরুতে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম আপাতত। তো আমাদের এখানে যে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে, আমি গত ক্লাসের জিনিসগুলো আবার একটু লিখতেছি। যে আমরা যদি গত ক্লাসে একটু লিখি যে কোয়ান্টাম সংখ্যা যেগুলো লিখছিলাম আমরা, কোয়ান্টাম সরি কোয়ান্টাম সংখ্যা আমরা লিখছিলাম, কোয়ান্টাম সংখ্যা আমরা লিখছিলাম হচ্ছে যে প্রথমটা লিখছিলাম হচ্ছে এন। এন দ্বারা বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরে বোঝাচ্ছে একটা ছিল হচ্ছে যে এল। এল দ্বারা বোঝাচ্ছে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা ইংরেজিতে বলে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তারপরে নেক্সট একটা আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কি বা স্পিনটি কি এগুলো সব কিছু আলোচনা করছি। এন হচ্ছে যে আমাদের বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কক্ষপথ নাম্বারটা বোঝায়। এল দ্বারা বোঝায় আমাদের হচ্ছে যে যে ওটা কোন অরবিটালে আছে সেই অরবিটালকে নির্দেশ করবে এল দ্বারা। আর নেক্সট হচ্ছে ম্যাগনেটিক যেটা আছে, ম্যাগনেটিক আসলে ত্রিমাত্রিক অঞ্চলের বিন্যাসটা আসলে বোঝায় ম্যাগনেটিক নাম্বার দ্বারা। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্পিন, যেটা হচ্ছে ঘূর্ণন। যদি সোজা দিকে ঘোরে তাহলে হচ্ছে একটা মান হয়, আর বাঁকা দিকে ঘুরলে বা উল্টা দিকে ঘুরলে সেটা হচ্ছে আরেকটা মান হয়, ঠিক আছে? তো আমরা এন দ্বারা বুঝতেছি আসলে কি, কক্ষপথ নাম্বার, কক্ষপথ কক্ষপথ নাম্বার, কক্ষপথ সংখ্যা বা নাম্বার, ঠিক আছে? এল দ্বারা বুঝতেছি কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এটা কই থেকে আসছে? এটা আসছে যে আমি অরবিটাল দিকে বুঝতে হবে, আমার অরবিটাল দিকে বুঝতে হবে যে আসলে এটা কোন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করতেছে, ঠিক আছে? আর অরবিটাল কি সেটাও জানি। অরবিটাল সম্বন্ধে যদি আমরা বিস্তারিত আর একটু 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 সামারি করি, এখানে অরবিটালগুলো আসলে পরমাণুর কক্ষপথে ত্রিমাত্রিক যে অঞ্চলগুলোতে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে আমাদের কি,
আমাদের অরবিটাল, তাই না? অরবিটালগুলো ত্রিমাত্রিক অঞ্চলগুলো হয় এসপিডিএফ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অরবিটাল। তো অরবিটালগুলো এসপিডিএফ এ যদি থাকে তাদের আবার নিজস্ব মান আছে, সেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। সে মানগুলো ছিল 0, 1, 2, 3, 0, 1, 2, 3 এই টাইপেরগুলো ছিল আর কি, ঠিক আছে? তাহলে এখন আমি এনটা পাবো কক্ষপথ সংখ্যা থেকে, এলটা পাবো আমি অরবিটাল দেখে। আচ্ছা, এমটা কিভাবে পাবো? এম সমান সমান লেখা যায় প্লাস মাইনাস এল। এম সমান সমান লেখা যায় প্লাস মাইনাস এল, অর্থাৎ আপনি যদি এল এর মান পান 1, তাহলে এম এর মান হবে প্লাস মাইনাস 1। এম এর মান হবে কত? প্লাস মাইনাস 1। অর্থাৎ এম এর মান হবে তাহলে তিনটা। কি কি তিনটা হবে? মাইনাস 1, তারপরে হবে 0, তারপরে হবে প্লাস 1, ঠিক আছে? এম সমান সমান এম এর যদি আমরা মানে ম্যাগনেটিক যে নাম্বারটার সাপেক্ষে আমরা ত্রিমাত্রিক বিন্যাসটা করতে পারবো, সেটা করতে পারবো আমরা হচ্ছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে। সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মানটা পাবো সেটা প্লাস মাইনাস করব, অর্থাৎ সে মানটা মাইনাস থেকে নেগেটিভ দিক থেকে যাওয়া শুরু করবে, পজিটিভ পর্যন্ত যাব। আমরা যদি এল এর মান পাই 1, তাহলে এম এর মান হবে প্লাস মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1, 0, প্লাস 1। আবার যদি আমি এল এর মান পাই যদি 2, তাহলে এম এর মান কত হবে? প্লাস মাইনাস 2, অর্থাৎ -2, -1, 0, প্লাস 1, প্লাস 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাইলাম কি যে এন, এল আর হচ্ছে এম, এই তিনটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা এখন লাস্টে যেটা আছে এস। এস দ্বারা বোঝায় আসলে কি যে ঘূর্ণনটা যদি সোজা দিকে হয় তাহলে একটা মান হবে, আর যদি বাঁকা দিকে হয় তাহলে বা উল্টা দিকে হয় তাহলে আরেকটা মান হবে। তো এই মানটা হয় প্লাস মাইনাস হাফ। এস এর মানটা দুইটাই, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। যদি পজিটিভ দিকে ঘুরে, পজিটিভ দিকে থাকে বা সোজা হয়ে থাকে তাহলে সেটা হবে প্লাস হাফ, আর যদি নেগেটিভ দিকে ঘোরে অর্থাৎ উল্টা হয়ে যদি ঘোরে বা উল্টা হয়ে যদি থাকে তাহলে এখানে হবে মাইনাস হাফ, ঠিক আছে? মানটা হবে দুইটাই। এখন সোজা দিকে থাকবে কিনা বা উল্টা দিকে থাকবে কিনা এটা আমরা যখন আমরা ইলেকট্রন বিন্যাস বা কোয়ান্টাম সংখ্যা আরো ভালো করে যখন আমরা অ্যানালাইসিস করব তখন বুঝতে পারবো। তো আপাতত এইটুকু সবাইকে বুঝতে পারছেন কিনা একটু বলেন, তাহলে আমরা উদাহরণে যাব বা আমরা এক্সাম্পল দেখব। এটা একটু বলেন যে এটা কি বুঝতে পারছেন কিনা। একটু কমেন্ট আমাকে জানান যেটা বুঝতে পারছেন কিনা। ওকে, এমডি আসিফ ভাই কমেন্ট করছে ক্লিয়ার। তারেক শামীম ভাই বলছে জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এদিকে আয়শা সুলতান আপু বলছে বুঝছি ভাই, ক্লিয়ার ভাই, ঠিক আছে, ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন। এখন আমি একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করতেছি, সেটা হচ্ছে যে এক্সাম্পল যদি আরো ভালো মতো দেখি তখন আমরা মোটামুটি আরো ভালো মতো সবকিছু আমরা এখানে আরো বুঝতে পারবো, ঠিক আছে? আমরা এখন আসেন এক্সাম্পল দেখি। তো আমরা যদি এখন একটা দেখি সেটা হচ্ছে যে এটা মিশে দিই, মানে নতুন আরেকটা স্লাইড নিই, জাস্ট ইমাজিন নতুন একটা নেই। ধরেন আপনাকে বলা হইলো 4s1, এটা একটা ধরেন মানে জাস্ট একটা ধরেন একটা অরবিটাল বা একটা কক্ষপথের একটা অরবিটালের কথা বলা হয়েছে। এখন এখানে বলতেছে যে 4s1 এর কোয়ান্টাম নাম্বারগুলো দেখাও। 4s1 এর কোয়ান্টাম নাম্বারগুলো দেখাও, ঠিক আছে? তো আমাদের কোয়ান্টাম নাম্বারগুলো কয়টা আমরা জানি কি, এন, এল, এম আর কি এস। তো আমরা একটা ছক করে নিই, এটা হচ্ছে এন এর মান, বা এটা আমরা যদি ইলেকট্রন নাম্বার, ফার্স্ট অফ অল আমি দেবো ইলেকট্রন নাম্বারটা। এখানে হচ্ছে আমি দেবো, এখানে দিই আমি ইলেকট্রন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে এম এর মান, লাস্ট হচ্ছে আমার এস এর মান। আমরা যেহেতু একটা ইলেকট্রন নিয়ে করতেছি, ফার্স্ট অফ অল আমরা একটা ইলেকট্রনের কথা বলতেছি। এখানে ইলেকট্রন নাম্বার কোনটা? একটা ইলেকট্রন, তাহলে E1 দেবেন, ঠিক আছে? এখন আসেন এন এর মান, এন দ্বারা কি বোঝায়? কক্ষপথ নাম্বার। তো 4s1 এটা থেকে বুঝতেছেন এটা আসলে কয় নাম্বার কক্ষপথে, খুব ইজিলি ভাবে আইডেন্টিফাই করতেছেন এটা আসলে কয় নাম্বার কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে। আচ্ছা, তারপরে আবার এখানে এস যেটা আছে, এস দ্বারা বুঝতেছেন যেটা আসলে কি কোন অরবিটালকে ইন্ডিকেট করতেছে, সেটা এস দ্বারা বুঝতেছেন কোন অরবিটালের মানটাকে ইন্ডিকেট করতেছে। তা আমরা ভালো করে জানি
এল এর মান যদি 0 হয় তাহলে আমি বলতে পারি এস অরবিটাল, এল এর মান যদি 1 হয় তাহলে বলতে পারি পি অরবিটাল, এল এর মান যদি 2 হয় তাহলে বলতে পারি কি আমরা ডি অরবিটাল। ঠিক আছে, তো যেহেতু এখানে এস আছে তাহলে এখানে এল এর মান কত হবে, অবশ্যই 0, কারণ এল এর মান 0 হলে আমি বলতে পারি এস অরবিটাল। ওকে, আসেন তাহলে আমরা এল আর এন আর এলটা বুঝতে পারছি। এখন আমার দরকার এম। তো আমি আপনাদেরকে বলছিলাম এম সমান সমান কি বলেন তো, প্লাস মাইনাস এল। আমাদের এল এর মান পাইছি কত, 0, তার মানে প্লাস মাইনাস 0 মানে 0, প্লাস মাইনাস 0 মানে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন 0 যখন হবে তাহলে এখানকার যে বক্সটা বা যে ঘরটা হবে সেটা হবে একটা। এস অরবিটালের ক্ষেত্রে ঘর হবে একটা। কেন ঘর হবে একটা, কারণ এস অরবিটাল আমরা ভালো করে জানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে কয়টা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। তো 2টা ইলেকট্রন একটা বক্সের মধ্যে লিমিটেড। বা ত্রিমাত্রিক অঞ্চলে যখন আমি বিশ্লেষণ করব বা এম এর মান ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা যখন বিশ্লেষণ করি তখন আমরা একটা ঘর করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এম এর মান 0, তার মানে এখানে মান 0, অর্থাৎ তাহলে আমার এখানে বক্স হচ্ছে কয়টা, একটা। এখন ইলেকট্রন আছে কয়টা, এখানে ইলেকট্রন আছে আমার এখানে একটা। তো একটা ইলেকট্রন আমি দেব, আমি কি পজিটিভ দিকে দিব নাকি নেগেটিভ দিকে দিব। ঠিক আছে, এখন এখানে একটা নীতি আসে, এখানে একটা নীতি আসে, সেই নীতিটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতির অনুসারে বলতেছে যে ইলেকট্রনগুলো যখন চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে বা ইলেকট্রনগুলো যখন থাকে তখন এই ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ জোড়া ছাড়া, মানে সিঙ্গেল আকারে প্রবেশ করে। কথা বুঝতে পারছেন, মানে ইলেকট্রনগুলো যখন চৌম্বক ক্ষেত্রে থাকে তখন ইলেকট্রনগুলো কি হয়, অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, মানে একটা একটা করে প্রবেশ করে। আচ্ছা, একটা একটা করে যখন প্রবেশ করবে তখন তাদের যে একটা একটা করে প্রবেশ করতেছে তাদের যে মানে স্পিন সংখ্যাটা বা তাদের যে আকারটা বা তাদের যে হচ্ছে যে ঘূর্ণন গতিপথটা সেটা একমুখী হবে। এটা আমাকে কে বলছে, বিজ্ঞানী হুন্ডের নীতি অনুসারে এটা বুঝতে পারতেছি। হুন্ডের নীতি কি বলছে, আবারও আমি রিপিট করতেছি, যে ইলেকট্রনগুলো প্রবেশের সময় অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ জোড়া ছাড়া একা একা প্রবেশ করবে। ঠিক আছে, আর ইলেকট্রনগুলোর যে মুখীটা বা ঘূর্ণন মুখীটা বা স্পিন মুখীটা সেটা একমুখী হবে, মানে একটা উল্টা আরেকটা সোজা, আরেকটা উল্টা আরেকটা সোজা, এরকমটা হবে না। প্রবেশ করবে ধাপে ধাপে, একটা একটা করে প্রবেশ করবে, আর সেটা হচ্ছে কি সবগুলো সোজাসুজি আকারে প্রবেশ করতে চাইবে। তো দেখেন এখানে ইলেকট্রন আছে আমার কয়টা, একটা। তো একটা ইলেকট্রন যদি এখানে প্রবেশ করাই তাহলে এই হুন্ডের নীতি অনুসারে সেটা অবশ্যই পজিটিভ আকারে ঢুকবে। ঠিক আছে, সেটা অবশ্যই আমার কি পজিটিভ আকারে ঢুকবে না। ওকে, এখন বলেন তাহলে আমি এম এর মান কি পাইছি, এম এর মান এখানে কত পাইছি, যে প্লাস মাইনাস এল, মানে এখানে ইলেকট্রন যেখানে আছে সেখানে আমার এম এর মান কত, 0, এম এর মান এখানে 0। আর এস এর মান তো দুইটাই, পজিটিভ হলে আমার মানে সোজা দিক থাকলে আমার কি প্লাস হাফ, আর উল্টা দিক থাকলে বা বিপরীত দিকে থাকলে সেটা আমার কি মাইনাস হাফ। তো আমার এখানে কি সোজা হয়ে আসছে না, আমার তো এটা সোজা হয়ে আসছে, সোজা দিকে ঘুরতেছে, তার মানে এখানে এস এর মান হবে প্লাস হাফ। এটুকু বুঝছেন কিনা একটু বলেন আমাকে, এটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে জানান। এটুকু বুঝছেন কিনা একটু আমাকে জানান, যে যে আমি যে 4s অনেকটা বের করলাম এটা আসলে ঠিকমতো বুঝছেন কিনা। আচ্ছা, জি ভাইয়া বুঝছি, তারেক শামীম ভাইয়া বলছে, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন এখন আমরা কি করব, আমরা এখন একটা উদাহরণ দেখব, এটা মিশে দিই, এটা আসলে সিম্পল, তো এটা মিশে দিই। একটা উদাহরণ দেখব, যে কোশ্চেনটা এরকম থাকতে পারে, অক্সিজেনের, এটা হচ্ছে অক্সিজেনের শেষ ইলেকট্রনটা বা অক্সিজেনের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাও। কোয়ান্টাম সেট দেখো, এটা আমাদের কোশ্চেন আসলো যে অক্সিজেনের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাও। তো তাহলে শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাবো, তো তার আগে আমাকে জানতে হবে যে শেষ ইলেকট্রনটা আসলে কোথায় আছে।
ঠিক আছে? তাতে শেষ ইলেকট্রনটা যেখানে আছে সেটা জানার জন্য অবশ্যই আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, আমাকে ইলেকট্রন বিন্যাস ফলো করতে হবে। হ্যাঁ, তো আমি এখন কি করব, অক্সিজেনের আগে ইলেকট্রন বিন্যাস করব, তারপরে আইডেন্টিফাই করব যে শেষ ইলেকট্রনটা কোথায় আছে, তারপরে সেই শেষ ইলেকট্রন যেখানে আছে সেটার কোয়ান্টাম সেট দেখাবো। আসেন আমি অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের হচ্ছে 8, তাহলে ইলেকট্রন বিন্যাস আউটবোর্ড নীতি অনুসারে করবো না? হ্যাঁ, আউটবোর্ড নীতি অনুসারে করবো। তাহলে 1s2 2s2, ঠিক আছে, তারপরে 2p কত 4, 2p আমার 4, আমার কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে দেখেন আমার 8, এখানে আমার বলছে অক্সিজেনের শেষ ইলেকট্রনটা। তাহলে দেখেন আমরা তো আউটবোর্ড নীতি অনুসারে জানি যে ইলেকট্রনগুলো সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আমার নিম্ন শক্তি স্তর, তাহলে এদিক থেকে এদিকে উচ্চ শক্তি স্তর। তাহলে বলতেই পারি 1 নম্বর 2 নম্বর ইলেকট্রন এখানে, 3 নম্বর 4 নম্বর ইলেকট্রন এখানে, আর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ইলেকট্রন হচ্ছে এখানে। আমি আবার রিপিট করতেছি, 1 নম্বর 2 নম্বর ইলেকট্রন এখানে, 3 নম্বর 4 নম্বর ইলেকট্রন এখানে, আর 4 5 6 7 8 ইলেকট্রন হচ্ছে এখানে। তার মানে আমার অক্সিজেনের শেষ ইলেকট্রনটা এই অরবিটালে আছে, পি অরবিটালে আছে, তাই না? পি অরবিটালে আছে না? ওকে, তাহলে আমি যদি এটা বুঝতে পারি তাহলে এখন আমি কি করতে পারবো, এর কোয়ান্টাম সেট বের করতে পারবো। আচ্ছা আসেন তাহলে আমি আবার সেম আগের মতো একটা ঘর করি। এটা হচ্ছে আমার কি ইলেকট্রন নাম্বার, এটা আমার হচ্ছে এন, এটা আমার এল, তারপর আমার কি এম, নেক্সট আমার হচ্ছে এখানে কি এক্স। আপনারা এরকম শক করে দিবেন তাহলে আর কি আরো ভালো মতো বিষয়টা বুঝতে পারবেন এবং খুব ইজিলি ভাবে আইডেন্টিফাই করতে পারবেন। ইলেকট্রন নাম্বার, তো আমার ইলেকট্রন নাম্বার কোনটা বলেন তো? অক্সিজেনের শেষ ইলেকট্রনটা না? তাহলে অবশ্যই E8, মানে 8 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সেট আমরা বের করতেছি। আচ্ছা, তারপরে এন এর মান, এখানে এন এর মান কত 2, কারণ 2 নম্বর কক্ষপথ। এখানে এল এর মান কত 1, কেন 1? কারণ 1 দ্বারা ইন্ডিকেট করতেছে এখানে পি অরবিটাল। আচ্ছা, তো আমি এখন এম সমান সমান কি জানি, প্লাস মাইনাস এল। তাহলে দেখেন আমি কি পাইতেছি, এম সমান সমান পাইতেছি প্লাস মাইনাস 1, অর্থাৎ -1 থেকে শুরু করে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত তিনটা সংখ্যা পাইছি না? ত্রিমাত্রিক অঞ্চলের ক্ষেত্রে তিনটা সংখ্যা পাইছেন না? তাহলে এখানে বক্স হবে কয়টা? 3টা। তাহলে দেখেন বক্স আমি 3টা দিচ্ছি, হ্যাঁ 3টা বক্স দিলাম। ইলেকট্রন আছে আমার কয়টা? 4টা। এখন আমি ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করাবো। ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় অবশ্যই আমি হুন্ডের নীতি অ্যাপ্লাই করব, তাই না? হুন্ডের নীতি কি ইলেকট্রনগুলো একটা একটা করে প্রবেশ করবে, আবার কি সোজা হয়ে প্রবেশ করবে। তাহলে আমি একটা ইলেকট্রন দিলাম, ঠিক আছে, 2 নম্বর ইলেকট্রন দিলাম, 3 নম্বর ইলেকট্রন দিলাম, 4টা ইলেকট্রন আছে না? দেখেন 3টা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় বা সিঙ্গেল আকারে এখানে প্রবেশ করছে, সবগুলো কিন্তু সোজা হয়ে প্রবেশ করছে। 4 নম্বর ইলেকট্রন আমি যে বসাবো, 4 নম্বর ইলেকট্রন যে বসাবো, তখন দেখবেন যে এখানে সোজা যে জায়গাটা সেটা আর নাই। মানে সোজা বলতে আমি এখানে ইলেকট্রনগুলো সোজা আকারে বসাইছি না, 4 নম্বর ইলেকট্রন বসানোর ক্ষেত্রে দেখতেছেন এখানে কোনো সোজার জায়গা নেই, কারণ অলরেডি একটা একটা করে সোজা হয়ে প্রবেশ করছে। তারপরে তাহলে 4 নম্বর ইলেকট্রন কি হবে, এখান থেকে আবার এখানে আসবে, এসে আবার উল্টা দিকে হয়ে প্রবেশ করবে। আমার যদি আরেকটা ইলেকট্রন থাকতো সেটা আবার এদিকে উল্টো হয়ে প্রবেশ করতো, আরেকটা যদি ইলেকট্রন থাকতো সেটা আবার এখানে উল্টো হয়ে প্রবেশ করতো। তার মানে কি দাঁড়ালো, যে আগে পজিটিভ আকারে প্রবেশ করবে, একটা একটা করে পজিটিভ আকারে প্রবেশ করবে, তারপরে যদি পজিটিভ ফিল আপ হয়ে যায় পরে আবার শুরু থেকে একটা একটা করে কি নেগেটিভ আকারে প্রবেশ করবে। তাহলে বলেন তো চারটা যে ইলেকট্রন দিলেন, মানে এটা বলতে গেলে 5 6 7 8 নম্বর ইলেকট্রন এখানে আছে। তাহলে বলতে পারি এটা 5 নম্বর ইলেকট্রন, এটা 6 নম্বর ইলেকট্রন, এটা 7 নম্বর ইলেকট্রন, আর এই যে এটা আমার 8 নম্বর ইলেকট্রন না? এই যেটা, এটা কিন্তু আমার কি 8 নম্বর ইলেকট্রন। আমার ওই ইলেকট্রনেরই কোয়ান্টাম সেট বের করতে বলছে, ঠিক আছে? এখন ওই ইলেকট্রনের কোয়ান্টাম সেট বের করার ক্ষেত্রে এম এর মান কত? দেখেন -1 এর ঘরে আছে না? তাহলে এম এর মান এখানে -1। এখন সেটা কি সোজা হয়ে আছে নাকি উল্টা হয়ে আছে, মানে সোজাভাবে ঘুরতেছে নাকি উল্টাভাবে ঘুরতেছে? সে উল্টাভাবে আছে বা উল্টাভাবে ঘুরতেছে, তাহলে এখানে হবে -12। ঠিক আছে, বুঝছেন কিনা একটু বলেন আমাকে। এক্সাম্পল দিয়ে দেবো ভাই, অবশ্যই এক্সাম্পল দেবো। আপনি আগে বলেন যে এটা বুঝতে পারছেন কিনা, আরেকটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল তো দিয়ে দিয়ে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। মির্জা রিমি আপু বলছে ভাইয়া আরেকবার আসলে আমি কোনটা দেখাবো আপনাকে একটু যদি বলতেন। আমি কি এটা দেখাবো নাকি আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন? আমি একটু ডিটেইলসে কমেন্ট করলে একটু ভালো হয়। রিফাত হাসান ভাই ক্লিয়ার। জান্নাতুল জেমিন প্রিয়া আপু বলছে জি স্যার বুঝতে পারছি। তারপরে রাকিব সরকার ভাই, জি ভাই বুঝতে পারছেন। কামরুল হাসান ভাই বলছে ভাইয়া
এমটা আবার বুঝিয়ে দেন। এম আসলে বলতেছি, আপনি মনে হয় ক্লাসে একটু দেরি করে আসছেন, যাই হোক এম আসলে নির্ভর করে, এম দ্বারা বোঝাচ্ছে কি যে ত্রিমাত্রিক অঞ্চলটা, ঠিক আছে, ত্রিমাত্রিক অঞ্চলে চৌম্বকক্ষেত্র যে সৃষ্টি হয় তার আকৃতিটা আসলে বোঝাচ্ছে। তো এম সমান সমান এম এর মানটা ডিপেন্ড করে এল এর মানের উপরে, এম এর মানটা ডিপেন্ড করে সহকারী যে কোয়ান্টাম নাম্বার তার উপরে। তো এম সমান সমান বলতে পারি প্লাস মাইনাস এল, বুঝছেন, প্লাস মাইনাস এল। তো আমি দেখেন এখানে এল এর মান পাইছি কত, প্লাস মানে এল এর মান পাইছি কত 1, তাহলে আমি এম এর মান কত হবে প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1 মানে কি, যে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, হ্যাঁ -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। তো এই +1 এর ত্রিমাত্রিক অঞ্চলে বক্স আকারের ইলেকট্রনগুলো থাকে। তো আমার এখানে মান পাইছি কয়টা, 3টা। তাহলে এখানে এখন বক্স হবে কয়টা, 3টা। বক্স 3টা হবে না, 3টা বক্স যে হইলো, এখন ইলেকট্রনগুলো যে প্রবেশ করাবো এখানে, এই জায়গাতে আমাকে হুন্ডের নীতি অ্যাপ্লাই করতে হয়। হুন্ডের নীতি অ্যাপ্লাই করতে হয় কি, যে ইলেকট্রনগুলো সবসময় আগে সিঙ্গেল আকারে ঢোকে, সোজা হয়ে ঢোকে। তো আমি একটা ইলেকট্রন দিলাম সোজা ভাবে, আরেকটা ইলেকট্রন দিলাম সোজা ভাবে, আরেকটা ইলেকট্রন দিলাম সোজা ভাবে। আমার ইলেকট্রন আছে 4টা, 3টে ইলেকট্রন দিচ্ছি আমি সোজা ভাবে। 4 নম্বর ইলেকট্রন দিতে যে দেখি যে আমার আর পজিটিভ ফাঁকা নেই, মানে সোজা দিকে আর কোনো ফাঁকা নেই। পরে আবার শুরুতে আসে উল্টা দিক হয়ে ইলেকট্রনটা বসছে, বুঝতে পারছেন। আর আমি এটাই হচ্ছে আমার শেষ ইলেকট্রনটা অক্সিজেনের, আমি সেটারই কোয়ান্টাম সেট বের করছি। তো এখানে কে কমেন্ট করছিলেন, কামরুল হাসান ভাই, এবার কি বুঝতে পারছেন ভাই, একটু জানান তো আপনি। যদি বুঝে থাকেন তাহলে আমরা পরের টুকুতে আবার যাচ্ছি। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। আমি কামরুল হাসান ভাইয়ের একটু কমেন্টটা চাচ্ছি যে ওই ভাইটা কি বুঝতে পারছে কিনা যে এম এর বিষয়ে বলছিল। জি ভাইয়া বুঝছি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। সরি, আসেন আমরা আরেকটা উদাহরণ দেখব। সেই উদাহরণটা হচ্ছে, এটা হচ্ছে একটু কনসেপ্ট যুক্ত আসলে কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে ক্রোমিয়ামের 20 নাম্বার ইলেকট্রনের, ক্রোমিয়ামের কত 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাও। কোয়ান্টাম সেট, এটা একটু বুঝেন, এটা একটু কনসেপ্ট আছে, তো এটা একটু লজিক্যাল বেশি, এবং অনেক স্টুডেন্ট এখানে ভুল করে যে ক্রোমিয়ামের 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখো। তো আপনি এখন আগেরটা যদি বুঝতে পারেন, অক্সিজেনের ক্ষেত্রে যদি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো মৌলের ক্ষেত্রে যে কোনো ইলেকট্রনের কোয়ান্টাম সেট আপনি বের করতে পারবেন। তো দুই একটা একটু ভেজাল হয়, তার মধ্যে একটা ভেজাল হচ্ছে এটা একটু আপনাকে করে দেখাচ্ছি। তো ক্রোমিয়ামের বলছে 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাও। তো আমাকে অবশ্যই বের করতে হবে যে 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম, 20 নাম্বার ইলেকট্রনটা আসলে কোথায় আছে। আমাকে আগে তো এটা বের করতে হবে যে 20 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, দেন আমি কিন্তু তারপরে কোয়ান্টাম নাম্বারটা বের করতে পারবো, তাই না। তো এটা জানার জন্য আমাকে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ক্রোমিয়াম এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে আমার এখন আমি আহ্বানিত অনুসারে ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, তারপরে 4s কি হবে 4s1 এবং 3d হবে 5। 4s1 আর 3d হবে 5, কেন, এই ডি অরবিটাল রুল ফলো করবে। কারণ এখানে আমি যদি 2টা দেই, পরে ডি অরবিটাল হবে 4টা, ডি অরবিটাল তো 4টা নেবে না, সে পরিপূর্ণ অর্ধপূর্ণ হবে এবং পরবর্তী কক্ষপথ থেকে একটা ইলেকট্রন নেবে। ওকে, আসেন এখন আমি 20 নম্বর ইলেকট্রন দেখি কই আছে। তো ইলেকট্রনগুলো যেহেতু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, দেখি ইলেকট্রনগুলো কই আছে। এখানে আছে কয়টা, একটা দুইটা, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তারপরে এখানে আছে কয়টা, 6টা, তার মানে 10 নম্বর ইলেকট্রন এখানে শেষ। তারপরে 12, তারপরে 18, বুঝছেন, 18 19 নম্বর ইলেকট্রন ফোরেছে না, কিন্তু আমাকে বলছে কি 20 নম্বর ইলেকট্রনে 19, আর তাহলে 20 নাম্বার, তাহলে এইটুকু বুঝতেছেন যে 20 নম্বর ইলেকট্রন তাহলে এখানে আছে, ঠিক আছে। 1s2 এখানে কি আছে পারে 1s2, মানে আমরা কিন্তু এই পর্যন্ত অলরেডি 18টা ইলেকট্রন কিন্তু বসানো শেষ। তারপরে 19 নম্বর এখানে ইলেকট্রন, 20 নম্বর কিন্তু ইলেকট্রন এখানে আসলে এখানে, তাই না। তো এখন আমি 20 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সেট যদি বের করতে চাই, তা আমি যেহেতু বুঝতে পারছি এখানে, এখন আমি আসেন কোয়ান্টাম নাম্বারগুলো বের করি। এখানে ইলেকট্রন নাম্বার কয় নাম্বার,
20 নাম্বার ইলেকট্রন, তারপরে কার মান n এর মান 3d5 এর জন্য n এর মান কত 3, ঠিক আছে। l এর মান কত, l এর মান হচ্ছে যে 2, এন্ড l এর মান যদি 2 পাইছি তাহলে m এর মান কত হবে, m এর মান কত হবে, m এর মান হবে হচ্ছে যে কি +-2, তাই না, m এর মান হবে +-2, অর্থাৎ -2 -1 0 +1 +2, তার মানে কয়টা সংখ্যা পাইছি 5টা, তার মানে বক্স হবে কয়টা 5টা, 5টা বক্স হবে না, হ্যাঁ, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এখন আবার ইলেকট্রন আছে আমার এখানে কয়টা 5টা, তো 5টা ইলেকট্রন যদি থাকে বসে এখন ধরেন, তাহলে এখানে আমার 5টা, তাহলে একটা ইলেকট্রন 2টা ইলেকট্রন 3টা ইলেকট্রন 4টা ইলেকট্রন 5টা ইলেকট্রন বসাইছি। এখন বলেন তো আমাকে বলছে 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট, 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট, তো 20 নাম্বার ইলেকট্রন যদি কোয়ান্টাম সেট বের করতে চাই, আমার তো 19 নাম্বার ইলেকট্রন ছিল এখানে, তাহলে এখান থেকে আর 20 নাম্বার ইলেকট্রন কোনটা হবে। অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা 20 নাম্বার, 21 নাম্বার 22 নাম্বার 23 নাম্বার 24 নাম্বার, অনেকের কাছে এটা মনে হতে পারে, কিন্তু এটা আসলে না। কেননা কারণ এইটুকু আপনাকে বলি, আপনি যে এখানে 3d5 দিছেন, কেন দিছেন, যে ভাই ডি অরবিটাল রুলের কারণে, হ্যাঁ। তো ইনিশিয়াল অবস্থায় মানে শুরুতে আসলে এটা কেমন ছিল 4s2 3d5 সরি 3d4, মানে আমি যদি ডি অরবিটাল রুলটা বাদ দিই তাহলে এখানকার ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়া উচিত ছিল না, এমন হওয়া উচিত ছিল। তো দেখেন এখানে ইলেকট্রন তাহলে কয়টা 2টা, তার মানে এই এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা 2টা, আর ডি অরবিটালের ক্ষেত্রে কয়টা তাহলে আছে 4টা, তার মানে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা আর একটা ফাঁকা, মানে যদি এখানে 3p6 এর পরে যদি হয়তো 4s2 আর 3d4, তাহলে ইলেকট্রন বিন্যাস হইতো কেমন, এরকমটা হইতো না, বা তাদের কোয়ান্টাম যে বক্সটা এরকম হইতো না। তো আপনি এটা হয়নি, এটা কেন হয়নি, ডি অরবিটাল রুলের কারণে, যে ডি 4টা নেবে না বা 9টা নেবে না, সে অর্ধপূর্ণ করবে এখানে। এখন সে কি করতেছে, তার পরবর্তী কক্ষপথ থেকে ইলেকট্রন একটা নিচ্ছে, তো পরবর্তী কক্ষপথ এখানে কি 4s2, তো 4s2 থেকে যদি ইলেকট্রনটা নেয় তাহলে বলেন তো এখান থেকে যে ইলেকট্রনটা নিচ্ছে বা এই জায়গা থেকে যে ইলেকট্রনটা সে নেবে, সে কই নেবে, এই 3d5 এর ক্ষেত্রে ইলেকট্রনটা তাহলে অবশ্যই এখানে আসবে, কারণ এখানে তো ফাঁকা অরবিটাল। আর এখান থেকে কোন ইলেকট্রনটা যাবে, অবশ্যই যেটা নেগেটিভটা সেটাই যাবে। কেন নেগেটিভটা যাবে, কারণ নেগেটিভটা উল্টা হয়ে আসলে কোনো ইলেকট্রনই থাকতে চায় না, সবাই চায় পজিটিভ ভাবে থাকতে। এখানে অলরেডি একটা ইলেকট্রন আগে বসছে, মানে 18 নম্বর ইলেকট্রন এখানে, সরি 19 নাম্বার এখানে বসছে, তারপরে 20 নাম্বার এখানে উল্টা। তো 3d4 এর কারণে এখানে কি হয়েছে, যে এই 20 নাম্বার ইলেকট্রনটা তখন কই যাবে, যে এখানে চলে যাবে লাস্টে, অর্থাৎ তখন হবে কি, যে এটা যদি মিশাই কেমনে, আচ্ছা পুরোটা মিশে গেছে, এখানে তখন থাকবে একটা, আর এখানে হবে আমার হচ্ছে কোনটা একটা, তাহলে এখানে হচ্ছে কি 4s1, এখানে হবে 4s1, এখানে হবে কত 3d4, অর্থাৎ এটা আমার কিন্তু 20 নাম্বার ইলেকট্রন, বুঝছেন, এটা আমার কি 20 নাম্বার ইলেকট্রন। এটা 20 নাম্বার ইলেকট্রন যে এটা বুঝতে কারোর সমস্যা হয়েছে কি, ওটা যদি 20 নাম্বার ইলেকট্রন, এটা কি বুঝতে কারোর সমস্যা হয়েছে কি, আমার 20 নাম্বার ইলেকট্রন যে এটা, বা 20 নাম্বার ইলেকট্রন যেটা আসলে এটা বুঝতে কারো কি সমস্যা হয়েছে, একটু আমাকে জানান। একটু জানান আমাকে। মোহাম্মদ আরিফুল ইসলাম, শরীফুল ইসলাম ভাই ভাই, না বুঝিনি, আচ্ছা আবার বোঝাচ্ছি আপনাকে, আমি মিশে দিই পাশে। দেখেন আপনি এখানে 4s1 3d5 কেন দিছেন, যে ভাই ডি অরবিটাল রুলের কারণে দিছেন। তো আমরা তো আসলে সাধারণ নিয়মে যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম তখন আমি কি দেখাইছিলাম, যে আগে 3d5 ছিল, দেন 4s হচ্ছে যে ছিল, তাই না। আহ্বান নীতি অনুসারে আমি এখানে এটা নিয়ে আসছি নাকি, আহ্বান নীতি অনুসারে আমি 4s1 নিয়ে আসছি, তারপরে বা 4s নিয়ে আসছি, তারপরে 3d নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন এই 4s এর ক্ষেত্রে একটু দেখেন,
আমার ইলেকট্রনগুলো কিন্তু দেখেন এখান ক্ষেত্রে আমার 18 নাম্বার পর্যন্ত ইলেকট্রন কিন্তু এখানে শেষ পরিপূর্ণ, তাই না? তাহলে আমার 19 নম্বর ইলেকট্রন ছিল কত 4s এ, তারপরে 20 নম্বর ইলেকট্রন ছিল কত 4s এই ইনিশিয়াল অবস্থায় মানে পূর্ব অবস্থায়, নাকি এরকম তো ছিল। আপনি না হয় তারপরে দেখতেছেন যে হ্যাঁ এখানে তো ডি অরবিটাল আমি 4টা দিছি, তার মানে ডি অরবিটাল তো 4টা নেবে না, সে তার পরবর্তী কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ধার নেবে। তারপরে না হয় আপনি হচ্ছে কি করতেছেন, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে যুক্ত করতেছেন, এখানে যুক্ত করতেছেন 3d5 এ, তাই না? তো এখান থেকে তো একটা ইলেকট্রন নিলেন, তো আসলে এখানে ইলেকট্রন ছিল কার কার, 19 নম্বর আর 20 নম্বর ইলেকট্রনটা ছিল না, তারপরে না এখান থেকে ইলেকট্রনটা নিলেন। তো যখন 19 নম্বর 20 নম্বর ইলেকট্রন যখন এখানে ছিল, তখন এস অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে 19 নম্বর, এটা 20 নম্বর। আর ডি অরবিটালের ক্ষেত্রে ছিল কি কি ছিল, হচ্ছে যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা, একটা ছিল ফাঁকা, কারণ 4টা ইলেকট্রন ছিল ইনিশিয়াল অবস্থায় যখন আসলে 4s2 ছিল আর 3d4 ছিল। যখন ডি অরবিটাল দেখতেছে এখানে ফাঁকা, সে তার পরিপূর্ণতা অর্জনের জন্য এখান থেকে কি করতেছে, পরবর্তী কক্ষপথ থেকে একটা ইলেকট্রন নিচ্ছে। এখান থেকে যদি একটা ইলেকট্রন নেয় তাহলে কোনটা নেবে, আমার তো এটা হচ্ছে 19 নাম্বার, এটা 20 নাম্বার, 21 22 23 24, ঠিক আছে? তখন সে এখান থেকে যে নেগেটিভ যে ইলেকট্রনটা আছে অর্থাৎ 20 নাম্বার যে ইলেকট্রনটা আছে সেটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ এখানে থাকবে একটা ইলেকট্রন, এই 20 নাম্বার ইলেকট্রন যা কই যুক্ত হবে, এই যে শেষে যুক্ত হবে, এটা হচ্ছে আমার 20 নাম্বার ইলেকট্রন। তাহলে আমার এখানে কি হলো 19, তারপরে 21 22 23 24, আবার এখানে 20। এবার কি বুঝতে পারছেন শরীফুল ভাই, আপনি যে আমাকে বলছিলেন? এমনি রাতুল ভাই কমেন্ট করছিলেন যে না ভাই বুঝিনি, এবার কি বুঝছেন কি ভাই, আমাকে একটু জানান, আপনি যদি না বুঝেন আমি আবার বুঝাবো। শরীফুল ইসলাম ভাই লেখছেন যে বুঝছি ভাই, ঠিক আছে ধন্যবাদ। তারপরে নেক্সট এখানে আর আর কেউ যে বলছিলেন যে বুঝিনি ভাইয়া, প্রান্ত ভৌমিক ভাই লেখছেন ভাই আরেকবার বুঝাবেন। ভাই আমি বুঝাইছি, আপনি কি বোঝেননি নাকি লেটে জয়েন করছেন আমি আসলে বুঝতেছি না। আপনি যদি লেটে জয়েন করে থাকেন তো একটু প্রিভিয়াস লাইভটা শেষ হওয়ার পরে একটু টেনে এদিকে দেখেন, বুঝতে পারবেন। আচ্ছা এমডি হাসিব ভাই বুঝছি ভাই, ঠিক আছে। মির্জা রিমি আপু বলছেন যে ক্লিয়ার ভাইয়া, তাহলে তো উল্টা উল্টা চিহ্ন হলো। হ্যাঁ ভাই এখানে উল্টা চিহ্ন কই হলো, আমার তো এখানে ছিল ফাঁকা, আমার এখানে ফাঁকা না, আমার তো ফাঁকা যখন ছিল তখন এখানে তো আমার নেগেটিভটা ছিল, এই নেগেটিভ যে এখানে যখন ফাঁকা দেখছে তো অবশ্যই হুন্ডা নীতি অনুসারে আগে এখানে সোজা দিক হয়ে বসবে, ইলেকট্রন ফাঁকা পেলে সেখানে অবশ্যই আগে সোজা দিক হয়ে বসবে। ওকে, তো এখন বলেন তাহলে এইটুকুর ক্ষেত্রে এখন আমার তাহলে বলেন তো এখানে কিন্তু আমার কি নাম্বার 20 নাম্বার ইলেকট্রন না, এটা আমার হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন। এখন এখানকে ত্রিমের মান তাহলে কত, 20 নাম্বার ইলেকট্রন যেখানে আছে সেখানে হচ্ছে আমার কি +2, ঠিক আছে? সোজা দিক হয়ে আছে না, এখানে সোজা দিক হয়েছে, তার মানে এস এর মান এখানে হবে +½ +½ বা শুধুমাত্র হাফ লিখলে হবে +½ এটা হচ্ছে আমাদের কি যে ক্রোমিয়ামের, এই ক্রোমিয়ামের 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট, 20 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সেট, কারণ ক্রোমিয়ামের 20 নাম্বার ইলেকট্রনটা আছে 3d5 এর শেষে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যে এই 3d এর শেষ যে জায়গাটা আছে সেই জায়গাতে যুক্ত হয়েছে, ঠিক আছে? আমি আশা করি সবাই বুঝতে পারছেন। নেগেটিভ তো উল্টা চিহ্ন, নেগেটিভ তো উল্টা চিহ্ন, তাই ভাই নেগেটিভ তো আসলে না, কারণ আমার এখানে তো ফাঁকা ছিল, যদি ফাঁকা না থাকতো তাহলে একটা বিষয় ছিল, তখন না আমি এখানে উল্টা করে বসাইছিলাম, এটা তো এই পাশে ছিল নেগেটিভ, সে তো এই পাশে যে অবশ্যই পজিটিভ হয়েছে, বুঝেননি? আমার এখানে যদি থাকতো তাহলে বলতেন যে ভাই এটা নেগেটিভ, এ যখন ছেড়ে এখানে চলে গেছে তখন এখানে অবশ্যই এখানে পজিটিভ হয়ে বসছে, বুঝতে পারছেন এমডি রাতুল ভাই, এবার কি বুঝছেন?
ভাইয়া যদি অন্য ইলেকট্রনের অন্য কোনো ইলেকট্রনের কথা বলতো, আপনি এখানে যেগুলো ইলেকট্রনটা বের করতে পারেন। দেখেন এটা তো 1 2 3 4, তারপরে এখানে কটা 10টা পর্যন্ত না, এটা 10টা, তারপরে কি 11 12, তারপরে এখানে 18টা পর্যন্ত, তারপরে এখানে 19, 19-এর পরে এখানে যেটা 20 21 22, সরি 20 তো এখানে না, সরি 21 22 23 24, আর এটা হচ্ছে 20। তার মানে এটা পাইছেন কত, 18 পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? 18, তারপরে 19 এখানে, এই যে 19 এখানে, 19 হচ্ছে এখানে, তারপরে এখানে কি 21 22 23 24, আর এখানে হচ্ছে কত 20। ঠিক আছে, তো আপনি যদি বলতো যে 21 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাও, তাহলে এখানে 21 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সেট দেখাতে পারতেন না? এটা আমার 21 নম্বর ইলেকট্রন, শুধু এখানে চেঞ্জ হইতো, এখানে -2 হইতো। এটা 22 নম্বর ইলেকট্রনের, তারপরে 23, তারপরে 24, আর লাস্টটা হচ্ছে 20। বুঝছেন তো, লাস্টেরটা 20 হওয়ার একমাত্র একটাই কারণ যে 4s অরবিটাল থেকে 20 নম্বর ইলেকট্রনটা ছেড়ে 3d অরবিটালের শেষ যে জায়গাটা আছে, যে শেষ যে ফাঁকাটা আছে সেখানে যুক্ত হয়েছে। আসলে ইনিশিয়াল ভাবে ছিল আমার 4s2 আর ছিল 3d4, কিন্তু এখন আমরা আউটবোর্ড নীতি অনুসারে বা ডি অরবিটাল রুলের কারণে আমি বলতেছি যে এখানে 20 নম্বর ইলেকট্রনটা ছেড়ে চলে গেছে কোথায়, 3dর শেষ যে জায়গাটা ফাঁকা আছে সেখানে। বুঝছেন এবার? এবার কি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন। আচ্ছা, এমডি কামরুল হাসান ভাই, আপনি কি আপনার অ্যান্সার পাইছেন? কামরুল হাসান ভাই, আপনি কি অ্যান্সার পাইছেন? জি ভাইয়া, বুঝছি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দেখেন, আমরা যদি এই যে আমরা অক্সিজেনের একটা কোয়ান্টাম নাম্বার বের করলাম, তারপরে কারটা বের করলাম, ক্রোমিয়ামেরটা বের করলাম, ইভেন এটা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লেক্স, এর চেয়ে কঠিন কোনো কোয়ান্টাম নাম্বার আপনার থেকে চাইবে না। সবচেয়ে কঠিন যে কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি। ঠিক আছে, এরপর আপনাকে বলতে পারে নাইট্রোজেনের নাইট্রোজেনের 5 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা দেখাও, বলতে পারে সোডিয়ামের শেষ কক্ষপথের বা শেষ ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার দেখাও, এনিথিং। তো আপনি যদি এইরকম কথা আসে তখন ইলেকট্রন বিন্যাস করবেন। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ইলেকট্রনটা কোন অরবিটালে আছে, তারপরে সেই অরবিটালের সাপেক্ষে আপনি কোয়ান্টাম নাম্বার দেখাবেন। ঠিক আছে, আমি আমার 20 নম্বর ইলেকট্রন বের করতে যেয়ে দেখি আমার 20 নম্বর ইলেকট্রন আছে 3d5 এর শেষ যে জায়গাটা আছে, শেষ যে ফাঁকা স্থান আছে সেখানে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলেন আমরা এখন আমাদের যে আজকের যে কনসেপ্টটা, আজকের আমাদের টপিকটাতে যাই। আচ্ছা, আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে প্রতীক সংকেত যোজনী। প্রতীক সংকেত যোজনী আমরা বিস্তারিত একটু আলোচনা করব। আমরা এখন দেখব যে প্রতীক সংকেত যোজনী আসলে কি, বা এগুলো দ্বারা আসলে আমরা কি বুঝি। সবাই একটু বুঝতে পারছেন তো নাকি? ওকে, বুঝছি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের যে আজকের পড়াটা এটা একটু শুরু করি। বলছে প্রতীক সংকেত ও যোজনী আসলে কি, প্রতীক সংকেত ও যোজনীর আমাদের কি চাইছে, সংজ্ঞা চাইছে। আচ্ছা, তো শুরুতে আমরা আসেন এখানে প্রতীকটা নিয়ে আলোচনা করি। শুরুতে আমরা এখানে কি করব, প্রতীকটা নিয়ে আলোচনা করব যে প্রতীকটা কি। প্রতীকটা, তো প্রতীকটা যদি আমি বলি কি এক কথায় বলতে চাই, এটা আসলে মৌলকে যে চিনবো, একটা মৌলকে যে চিনবো তার সাংকেতিক রূপটাই হচ্ছে, বা তার সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক। একটা মৌলের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। ঠিক আছে, এখন একটা রূপের যেমন আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেন আসলে কিন্তু এমন, এই হাইড্রোজেন এটা আসলে আপনি বলতেছেন ওই হাইড্রোজেন মৌলটার পূর্ণ নাম, পূর্ণ রূপ। তো এর যে সংক্ষিপ্ত রূপটা, এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে প্রতীক। তাহলে সংক্ষিপ্ত রূপ কি, হাইড্রোজেন। বুঝছেন? তারপরে আবার আছে এরকম টাইপের, ধরেন হচ্ছে যে কোনটা দেখাই, ম্যাগনেসিয়াম যদি দেখাই, ম্যাগনেসিয়াম যদি দেখাই, ম্যাগনেসিয়ামের সংক্ষিপ্ত রূপটা কি, ম্যাগনেসিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Mg, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কোনো মৌলের ক্ষেত্রে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে আপনার হচ্ছে কি প্রতীক। এই প্রতীকগুলো সাধারণত হয় আপনার হচ্ছে যে কোনো নামের তার যে পূর্ণ নাম আছে তার পূর্ণ নামের প্রথম যে অক্ষরটা আছে সেটা নিয়ে। যেমন এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম অক্ষরটা এইচ নিয়ে এখানে হচ্ছে প্রতীকটা। আবার এখানে ম্যাগনেসিয়ামের এখানে Mag, তার এখানে Mg, মানে এই মাঝখানে এটা বাদ গেছে, অর্থাৎ Mg নিয়ে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম।
এই টাইপের। ঠিক আছে, তো ইংলিশ নাম থেকে যেগুলো আমরা জানি, সেই ইংলিশ নাম থেকে সরাসরি আমরা তাদের নামের প্রথম অক্ষর অথবা তার নামের পরের অক্ষরটা নিয়ে আমরা যে সংক্ষিপ্তভাবে আমরা কোনো মৌলকে প্রকাশ করি, এটা হচ্ছে প্রতীক। কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে মানে ইংলিশ নামের ক্ষেত্রেই পাই না। যেমন আপনি যদি বলা হয় সোডিয়াম, এটার নামটা হচ্ছে সোডিয়াম, অর্থাৎ এর ইংলিশ নামটা হচ্ছে SODIUM, এটা সোডিয়াম, কিন্তু আমরা দেখেন এখানে দিছি কি, এটা Na। তো এই সোডিয়ামটা আসছে তার আসলে ল্যাটিন নাম থেকে, ইংলিশ নাম থেকে না। সোডিয়ামের আসলে ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়াম থেকে আমাদের আসে এখানে সোডিয়াম। এভাবে আরো আছে, যেমন পটাশিয়াম, আপনি এটাকে বলতেছেন পটাশিয়াম, কিন্তু এটা আসলে ইংলিশ নাম থেকে আসেনি। ঠিক আছে, ইংলিশ নাম থেকে আসেনি, আসছে তাদের ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে আসছে, ক্যালিয়াম। আয়রন আছে, আয়রন, এটাকে আমি বলতেছি আয়রন, কিন্তু এর নামটা আসছে আবার কই থেকে, ল্যাটিন নাম থেকে, ফেরাম, এখান থেকে আসছে আমার এখানে আয়রন। তার মানে একটা মৌলকে সংক্ষিপ্তভাবে রিপ্রেজেন্ট করা বা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে কি, প্রতীক। আশা করি প্রতীকটা সবাই বুঝতে পারছেন। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কি, যোজনী। তো যোজনী সম্বন্ধে একটু আমরা জানি, যোজনীটা আসলে কি সেটা একটু দেখতে হবে। তো যোজনী সম্বন্ধে অনেকের একটু কথা আছে, অনেকের একটু কনফিউশন আছে যে আসলে ভাইয়া যোজনীটা আসলে কি। অনেকে যোজনীর সাথে আরো দুইটা কথা নিয়ে আসে, একটা হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন, আরেকটা আছে জারণ মান। একটা আছে যোজ্যতা ইলেকট্রন, একটা আছে জারণ মান। ঠিক আছে, এই তিনটা কথাই আসলে ইলেকট্রনের উপর ভিত্তি করে, ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে। তিনটার মধ্যে কিঞ্চিত একটু পার্থক্য আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসলে আমরা বলি যোজনীটা কি। তো যোজনী আসলে কি, এটা যদি একদম খাঁটিভাবে বলা হয়, সেটা হচ্ছে যে একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হবার সামর্থ্যকে বলা হয় যোজনী। একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হবার সামর্থ্যকে বলা হয় যোজনী। এই যে যুক্ত হবার সামর্থ্য, এই সামর্থ্যটা আসবে তখনই যখন একটা মৌল স্থিতিশীলতা অর্জন করতে চাইবে। একটা মৌল কি করতে চাইবে, স্থিতিশীলতা অর্জন করতে চাইবে। যেমন আমি যদি আপনাকে বলি পানি H2O, এখানে অক্সিজেনের অবশ্যই যোজনীটা ব্যবহৃত হয়েছে। অক্সিজেনের যে সামর্থ্য, আমি আবারও বলতেছি, যোজনীটা কি, একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হবার সামর্থ্যকে বলা হচ্ছে যোজনী। এখানে অক্সিজেনের সামর্থ্য হচ্ছে 2, এখানে অক্সিজেনের সামর্থ্য কত, 2, আর ভালো করে বললে -2। ঠিক আছে, আর এখানে হাইড্রোজেনের সামর্থ্য হচ্ছে 1, হাইড্রোজেনের সামর্থ্য হচ্ছে 1। এই সামর্থ্যটা কই থেকে আসছে, এই সামর্থ্যটা আছে একটা পরমাণুর স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। একটা পরমাণুর কি, স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে আমাদের এখানে আসছে যে যোজনী। ঠিক আছে, আশা করি যোজনীটা বুঝতে পারছেন। যোজনী সম্বন্ধে যদি আরো ভালো করে বোঝানো যায়, সেটা হচ্ছে যে দেখেন আরো কয়েকটা, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা যদি আমি বলি, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কাজ করছে 2, বা ম্যাগনেসিয়ামের সামর্থ্য এখানে 2। কেননা ম্যাগনেসিয়াম তার 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, বা সে তার 2টা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তখনই তার সামর্থ্যটা ব্যবহার করতে পারবে। তো ম্যাগনেসিয়াম কি করবে, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, দুইটা ক্লোরিন মিলে তার হচ্ছে যে এখানে কি করছে, তার 2টা ইলেকট্রন নিচ্ছে, তাহলে এখানে ক্লোরিনের যে যোজনীটা সেটা হচ্ছে -1। ক্লোরিনের যোজনীটা কত, -1। কেন -1? কারণ ক্লোরিন তো একটা ইলেকট্রন নিছে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন নিছে। আর ম্যাগনেসিয়াম কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন সে ক্লোরিন 2টাকে দান করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিনের সামর্থ্য কত, 1, আবার ম্যাগনেসিয়ামের সামর্থ্য কত, 2। এই যে একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে বলা হচ্ছে যোজনী, আবার একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে বলা হচ্ছে যোজনী। এই সামর্থ্য কই থেকে আসছে, এই সামর্থ্যটা আসছে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। অর্থাৎ ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে স্থিতিশীল হবে, আবার ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে স্থিতিশীল হবে। সেম ভাবে এই পানির ক্ষেত্রেও অক্সিজেন যদি 2টা ইলেকট্রন সে গ্রহণ করে তাহলে সে স্থিতিশীল হবে, আবার হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে স্থিতিশীল হবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের কি, সামর্থ্য। যোজনীটা কি বুঝতে পারছেন, যোজনীটা কি বুঝতে পারছেন, একটু আমাকে জানান তো।
শরীফুল ইসলাম ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে যোজনীটা আমরা বলতেছি, যোজনীকে আসলে এক কথা বলা যায় সামর্থ্য। সামর্থ্যটা কই থেকে আসছে? স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। আমরা যোজনী বুঝতে পারছি, এখন আমাদের আসলে আসতেছে কি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা আসলে কি? যোজ্যতা ইলেকট্রন আসলে বলা যায় যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তো আমি যদি অক্সিজেনের সাপেক্ষে চিন্তা করি, অক্সিজেনের কত 8, তার মানে তার প্রথম কক্ষপথে থাকে কয়টা? 2টা। পরবর্তী কক্ষপথে থাকে কয়টা? 6টা, তাই না? তাহলে আমি বলতেছি যোজ্যতা ইলেকট্রন কি, যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। বলেন তো এখানে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কত? 6। হ্যাঁ, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন তাহলে এখানে 6, কিন্তু অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী আসলে 2। তো যোজনী আসলে সামর্থ্য, আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে যে কি তার শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। এভাবে বলতে পারেন সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করে, সোডিয়ামের কত? 11 না? তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, তাই না? আর তারপর পরবর্তী কক্ষপথে কয়টা? 1টা। তো সোডিয়ামের আসলে এখানে যোজনী আসলে কত? 1। আবার এখানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন আসলে কত? 1। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন বুঝতে পারছেন? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। তারপর আমাদের আছে নেক্সট যেটা, সেটা হচ্ছে জারণ মান। আমরা এখানে শিখবো জারণ মান। তো একটা জিনিস মনে রাখবেন, জারণ মান আমি তখনই পাবো যখন আমার সামর্থ্য ইউজ হবে। মানে কোনো মৌলের যখন সামর্থ্য ব্যবহৃত হবে তখনই আমি জারণ মান পাবো। ঠিক আছে, এই কারণে বলা হয় মুক্ত অবস্থায় যে কোনো কিছু জারণ মান 0। যেমন আপনি যদি বলেন এখানে পুরো পানির জারণ মান কত, তাহলে পুরো পানির জারণ মান হচ্ছে 0। কিন্তু আপনি যদি বলেন এই পানিতে অক্সিজেনের জারণ মান কত, তাহলে বলতে পারবেন অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, আমি আবারও রিপিট করতেছি, জারণ মান আপনি তখনই পাবেন যখন তার সামর্থ্য ব্যবহৃত হবে, আর ওই সামর্থ্যটাই হচ্ছে জারণ মান। ঠিক আছে, সামর্থ্য যখন ব্যবহৃত হবে না তখন আমি জারণ মান পাবো না। আপনি ইনিশিয়াল অবস্থায় সোডিয়াম, এই যে সোডিয়াম, এখানে বলতে পারবেন না এর জারণ মান হচ্ছে যে 1, এখানে সোডিয়ামের জারণ মান 0, কিন্তু সোডিয়ামের যোজনী এখানে কত? 1, কারণ যোজনী হচ্ছে তার সামর্থ্য। আর সামর্থ্যটা যখন ব্যবহৃত হবে, তখন আমি জারণ মান পাবো। এর সামর্থ্য কত? 1। তো এই 1টা যদি সে সোডিয়াম ক্লোরাইডকে দিয়ে দেয়, বা ক্লোরিনকে যদি দিয়ে দেয়, তখন এর সামর্থ্যটা তো ব্যবহৃত করছে না, এখন আপনি এর জারণ মান পাবেন। এখন সোডিয়ামের এখানে জারণ মান হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে জারণ মান আমি কখন পাবো? যখন কোনো মৌল তার সামর্থ্য বা তার যোজনী ব্যবহার করবে, ওই যে মানটা বা যে যোজনীটা ব্যবহার করতেছে সেই যোজনীকে বলতেছি আমি জারণ মান। আমি যদি সামর্থ্য ব্যবহার না করি তাহলে আমি কখনোই জারণ মান পাবো না। তো আমি এই 3টা জিনিস দেখলাম। কি কি দেখলাম? যোজনী দেখলাম। যোজনী কি? একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য। তো সামর্থ্য কই থেকে আসছে? স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। তারপরে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। নেক্সট আমাদের এখানে আছে কি? জারণ মান। জারণ মান আসলে কি? যে কোনো মৌল তার সামর্থ্য যখন ব্যবহৃত করবে, বা তার সামর্থ্য যখন এখানে অন্য কারো মৌলের ক্ষেত্রে লাগবে, অন্য কোনো মৌলের ক্ষেত্রে লাগবে, তখন ওই সামর্থ্যকে বলতেছি জারণ মান। এই কারণে বলা হয় মুক্ত অবস্থায় যে কোনো কিছু জারণ মান 0, সেটা যৌগ হোক অথবা মৌল হোক। ঠিক আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে যদি বলেন, O2-র ক্ষেত্রে এখানকার জারণ মান 0, কিন্তু আপনি যখন H2O-র ক্ষেত্রে যখন বের করবেন তখন এখানে অক্সিজেনের জারণ মান -2। এখানে যোজনীও -2, আবার এখানে কি জারণ মানও -2। যোজনীটা কেন ব্যবহৃত হয়েছে? যোজনীটা ব্যবহৃত হয়েছে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে, আর জারণ মানটা আমি তখনই পাচ্ছি যখন আমার যোজনীটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যোজনী থেকে আমি জারণ মান পাই। যোজনী যদি না ব্যবহৃত হয় আমি কখনো জারণ মান পাবো না। তো এই 3টা জিনিস কি বুঝতে পারছেন যে কি? যোজনী, যোজ্যতা ইলেকট্রন আর জারণ মান। যোজনী কি ভাইয়া প্লাস মাইনাস হিসাব হয়? হ্যাঁ, যোজনী আসলে ভাইয়া প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাস কখন হয়? কিছু কিছু মৌলের ক্ষেত্রে, একটু মনে রাখেন, কিছু কিছু মৌলের ক্ষেত্রে সে যদি স্থিতিশীলতা অর্জন করতে চায়, সেই ইলেকট্রন ছেড়ে দিয়েও স্থিতিশীলতা অর্জন করতে পারে, আবার সে ইলেকট্রন গ্রহণ করেও স্থিতিশীলতা অর্জন করতে পারে। যদি ছেড়ে দেয় তাহলে হবে প্লাস, আর যদি গ্রহণ করে তাহলে হবে কি? মাইনাস।
আছে এরকম কিছু মৌল আছে, কিছু না অনেক মৌল আছে, যেমন কার্বন। কার্বনের হচ্ছে যে +-2 চার, +-2 চার, যদিও পরিবর্তনশীল যোজনী সম্বন্ধে আমি এখন আলোচনা করিনি। +-2 চার, প্লাস দ্বারা বোঝাচ্ছে কার্বন সে 2টা বা 4টা ইলেকট্রন ত্যাগ করেও দিতে পারে স্থিতিশীলতা অর্জন করার জন্য, আবার সে 2টা বা 4টা ইলেকট্রন গ্রহণও করতে পারে স্থিতিশীলতা অর্জনের জন্য। যদি গ্রহণ করে তাহলে নেগেটিভ হবে, আর যদি ত্যাগ করে তাহলে কি হবে? পজিটিভ হবে। সবাই আপনি কি বুঝতে পারছেন তারেক ভাই? তারেক ভাই কি বুঝতে পারছেন যে যোজনী, তারপরে কি জারণমান আর যুজিত ইলেকট্রন? শরীফুল ইসলাম ভাই, জি ভাই ক্লিয়ার, ওকে। রাকিব সরকার ভাই বলছে জি ভাই বুঝছি। একটু কমেন্ট করেন, আমাকে একটু জানান যে বুঝতে পারছেন কিনা। ভাইয়া যোজনী আর জারণমান কি একই? তাহলে না ভাইয়া, যোজনী জারণমান এক না, যোজনী জারণমান এক না। যোজনী জারণমান এক কেন হবে? যোজনী যদি ব্যবহৃত হয়, যোজনী হচ্ছে সামর্থ্য। আচ্ছা জাস্ট আমার কাছে একটু একটু উদাহরণ দিই। ধরেন আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, তো এই 10 টাকা আসলে আছে, এটা আমার সামর্থ্য। এই 10 টাকা দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমি 10 টাকা দিয়ে একটা চিপসও কিনতে পারি। আমি কিনতেছি না, কিন্তু এখনো কিনিনি। তো আমি, আমার সামর্থ্য আছে কি, আমার কাছে 10 টাকা আছে, এটা আমার সামর্থ্য। তো এখন আপনি বলতে পারেন যে আমার যোজনী 10 বা আমার সামর্থ্য 10, ঠিক আছে। এখন আমি যদি এই 10 টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনি, বা আমি যদি একটা চিপস কিনি, কেনার পর আমি একটা 10 টাকার একটা লেনদেন করলাম না, আমার সামর্থ্য আমি ব্যবহার করলাম না। যদি আমরা সামর্থ্য ব্যবহার করি, তখন আমরা বলতে পারেন যে আমার যোজিত ইলেকট্রন, আমার জারণমান হচ্ছে যে 10। আমি আবার রিপিট করতেছি, আমার কাছে 10 টাকা আছে, এটা আমার সামর্থ্য, যে আমার কাছে 10 টাকা আছে। কিন্তু আমি যখন এই 10 টাকাটা দিয়ে একটা চিপস কিনবো, তখন সেটা হবে আমার জারণমান, ঠিক আছে। যোজনী সামর্থ্য, যোজনী যখন ব্যবহৃত হবে, যখন আমি যোজনীটা ব্যবহার করব, যখন আমি আমার সামর্থ্যটা ব্যবহার করব, তখন আমি সেখান থেকে পাবো জারণমান। বুঝছেন? অক্সিজেনের যোজনী কত? -2, ঠিক আছে। অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কিন্তু অক্সিজেনের যোজনী থেকে আমি যখন যোজনীটা ব্যবহার করব, তখন আমি সেখান থেকে পাবো জারণমান। যেমনটা যে আমি যদি অক্সিজেনের যদি এখানে চিন্তা করি, এই অক্সিজেনের এখানে যোজনী হচ্ছে 2, এই 2টা যখন হাইড্রোজেনকে দেবে, জাস্ট ইমাজিন ধরেন হাইড্রোজেনকে যখন দেবে H2O, এখন বলতে পারেন এখানে অক্সিজেনের জারণমান হচ্ছে -2, অক্সিজেনের জারণমান হচ্ছে -2, ঠিক আছে। ওকে, আমার মনে হয় বুঝতে পারছেন তারেক ভাইয়া, জি বুঝতে পারছি, ওকে ধন্যবাদ ভাই। তাহলে আমরা এখন এতক্ষণ কি দেখলাম? আমরা প্রতীক দেখলাম, আর যোজনীর ক্ষেত্রে আমি যোজিত ইলেকট্রন, ইভেন জারণমান সম্পূর্ণটুকু ক্লিয়ার করলাম। নেক্সট আমাদের আছে একটা সংকেত। তো আমরা আসেন সংকেত সম্বন্ধে দেখি কি জানি। আর কারো কি কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে, প্রতীক সংকেত, প্রতীক আর যোজনী নিয়ে? যদি না থাকে তাহলে আমরা পরের স্লাইডে যাই। সাকিব ভাই কমেন্ট করছে, স্যার আপনাকে ফর্সা লাগে কিন্তু আমাকে কালো লাগে। আপনি তো কালো ভাই, আপনি একটু ফেরা লাভলি বেশি করে মেখে তারপরে লাইভ ক্লাস নিতে আসেন। আচ্ছা, আর মোটামুটি সবাই বুঝতে পারছেন। এখন আমরা যাই আমাদের সংকেত টপিকটাতে, ঠিক আছে। সংকেত টপিকটা একটু দেখি। তো সংকেতের ক্ষেত্রে একটু আসেন, আমরা সংকেত কি সেটা একটু দেখি।
তো সংকেত যদি বলা হয়, সংকেত হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের প্রকাশিত রূপ। মৌলিক বা যৌগিক পদার্থের প্রকাশিত রূপ, এটা হচ্ছে আমাদের কি সংকেত। ধরেন আপনি যদি বলতে পারেন যে ভাই অক্সিজেনের পরমাণু সাপেক্ষে চিন্তা করেন, অক্সিজেনের এখানে কি প্রতীক হচ্ছে কত, প্রতীক হচ্ছে এখানে ও। আপনি বলতেও পারেন যে অক্সিজেনের এখানে সংকেত হচ্ছে 2, সরি শূন্য তো না, অ্যাকচুয়ালি ও। সোডিয়াম সাপেক্ষে চিন্তা করি, দেখেন এই সোডিয়াম, এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, এটা তো সবাই বোঝেন তাই না? হ্যাঁ, এটা মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে আপনি যদি বলেন এর প্রতীক হচ্ছে যে Na, হ্যাঁ এটাও ভ্যালিড। আবার এই মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রকাশিত রূপ হচ্ছে আবার সংকেত, তাহলে আপনি বলতে পারেন যে সোডিয়ামের সংকেত হচ্ছে আমার Na, ঠিক আছে। আবার এই সোডিয়াম যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখন সোডিয়াম ক্লোরাইডের যে সংকেত হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে কি তাহলে NaCl, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না যে কি সোডিয়াম ক্লোরাইডের প্রতীক হচ্ছে সোডিয়াম NaCl। আপনি এটা মৌলিক পদার্থ বিধায় কিন্তু আপনি বলতে পারতেছেন যে এটার আসলে প্রতীক সোডিয়াম বা Na, এটার হচ্ছে সংকেত হচ্ছে আমার Na। কিন্তু যখন আপনি যৌগিক পদার্থের ক্ষেত্রে চিন্তা করবেন তখন কিন্তু বলতে পারবেন না যে এই যে সোডিয়াম ক্লোরাইডের প্রতীক হচ্ছে NaCl, তখন আপনাকে বলতে হবে সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে আমার কি NaCl। অর্থাৎ মৌলিক ও যৌগিক পদার্থের প্রকাশিত রূপ হচ্ছে আমাদের কি, আমাদের সংকেত। এখন এই সংকেত থাকে 2 ধরনের, একটা থাকে আণবিক সংকেত, আর একটা আমাদের এখানে আছে স্থূল সংকেত। একটা আমার আছে কি আণবিক সংকেত, আর একটা কি আছে এখানে স্থূল সংকেত। তো আণবিক সংকেতের ক্ষেত্রে একটু দেখেন আণবিক সংকেত দ্বারা আসলে কি বোঝায়। আণবিক সংকেত দ্বারা বোঝায়, আণবিক সংকেত দ্বারা ওই সংকেতকে বোঝায় যে সংকেতে পরমাণুর সংখ্যা সম্পূর্ণভাবে প্রকাশ করে। আণবিক সংকেত দ্বারা ওই সংকেতকে বোঝায় যে সংকেতে ওই যৌগের পরমাণু সংখ্যা সম্পূর্ণরূপে প্রকাশ করে। যেমন আপনি যদি গ্লুকোজ চিন্তা করেন, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে দেখেন এই সংকেত দ্বারা আপনি কিন্তু বুঝতে পারতেছেন এখানে কার্বন আছে 6টা পরমাণু আছে কার্বনের, হাইড্রোজেন আছে কয়টা 12টা, অক্সিজেন আছে কয়টা 6টা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আণবিক সংকেত। আণবিক সংকেত দ্বারা কি বুঝতে পারি, আণবিক সংকেত হচ্ছে সেই সংকেত যে সংকেত দ্বারা কোনো যৌগের পরমাণুর সংখ্যা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। এখানে দেখেন পরমাণুর সংখ্যা সম্পূর্ণরূপে প্রকাশ করে। এবার আমি যদি আপনাকে কোশ্চেন করি যে বলেন তো ভাই এখানে কয়টা পরমাণু আছে, আপনি কিন্তু সেটা বের করতে পারবেন। এখানে 24টা পরমাণু আছে, এই যে এখানে 6টা 12টা 18টা আর হচ্ছে 6টা 24টা, ঠিক আছে। আবার রিপিট করতেছি কি আণবিক সংকেত দ্বারা বোঝায়, আণবিক সংকেত দ্বারা সেই সংকেতই বোঝায় যে সংকেত দ্বারা কোনো যৌগের পরমাণু সংখ্যা সম্পূর্ণরূপে প্রকাশ করে। ওকে, আসেন নেক্সট। তারপর আমাদের এখানে আছে কি স্থূল সংকেত। স্থূল সংকেত যদি বোঝায় সেটা হচ্ছে যে এটা আসলে আবার এই সম্পূর্ণরূপে প্রকাশ করে না, আণবিক সংকেতের মতো স্থূল সংকেত সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এটা এই স্থূল সংকেত হচ্ছে কি করে, কোনো মৌলের পরমাণু সংখ্যার অনুপাতকে বোঝায়। কোনো মৌল না, অ্যাকচুয়ালি কোনো যৌগের পরমাণু সংখ্যার অনুপাতকে বোঝায়, ঠিক আছে। এটা আসলে অনুপাত না, এটা কিন্তু সম্পূর্ণরূপে। আর স্থূল সংকেত হচ্ছে কি, যে কোনো যৌগের পরমাণু সংখ্যার অনুপাতকে বোঝায়। এটার দিকে একটু তাকিয়ে দেখেন, এখানে কিন্তু একটা অনুপাত পাচ্ছেন। দেখেন এখানে যদি আপনি 1 ধরেন, এখানে 2 ধরতে পারবেন, এখানে 1 ধরতে পারবেন। অনুপাত না? হ্যাঁ, যে আমার কার্বন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকবে হচ্ছে কয়টা 2টা, আবার অক্সিজেন থাকবে আমার কয়টা 1টা। তাহলে এই স্থূল সংকেত হচ্ছে CH2O। এটা হচ্ছে আমার কার, এটা আমার গ্লুকোজের স্থূল সংকেত। এটা কিন্তু আমার কি গ্লুকোজের সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত। ঠিক আছে, কি আমার গ্লুকোজের স্থূল সংকেত কি CH2O, আর আমার গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। অর্থাৎ আণবিক সংকেত দ্বারা সম্পূর্ণ পরমাণু সংখ্যা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সম্পূর্ণ পরমাণু সংখ্যা সম্পূর্ণভাবে প্রকাশ করবে। আর স্থূল সংকেত হচ্ছে কি, যে না সম্পূর্ণভাবে প্রকাশ করবে না, শুধুমাত্র পরমাণু সংখ্যার অনুপাতটাকে প্রকাশ করবে।
ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন? একটু আমাকে জানান। একটু বুঝছেন কিনা আমাকে একটু জানান, তাহলে আমরা পরের টুকুতে যাচ্ছি। বুঝছেন কিনা একটু জানান। তারেক শামীম ভাই জি ভাই বুঝতে পারছি, আয়শা সুলতান আপু জি ভাই বুঝছি, রামজি রাতুল অল ক্লিয়ার, শরীফুল ভাই জি ভাই বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা কি কি শিখলাম প্রতীক সংকেত যোজনের ক্ষেত্রে। প্রতীক যোজনী এবং সংকেতের আমরা হচ্ছে যে সংখ্যাটা দেখলাম এবং এগুলো দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে, সেগুলো আসলে বুঝতে পারলাম আর কি। এখন আমরা চলেন পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের এটা শেষ, এটা তো মোটামুটি দেখে ফেলছি। এখন আসে যোজনীর তারতম্য আলোচনা। আমরা এই টপিকটা আজকে ক্লাসের শেষ টপিক, আমরা এই টপিকটাই দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যোজনীর তারতম্য আলোচনা বা যোজনী সম্বন্ধে আমরা আরেকটু ডিটেইলসে জানবো। তো যোজনী কি, এটুকু ধারণা হয়েছে। যোজনী আসলে কি, একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য হচ্ছে যোজনী। আচ্ছা, তো আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? একটু আগে উদাহরণ দিলাম যে আমি যদি 10 টাকা আমার কাছে আছে, 10 টাকা দিয়ে আমি একটা চিপস কিনতেছি, এটা আমার হচ্ছে যে আমার সামর্থ্য। এখন ইমাজিন করেন জাস্ট যে আমার কাছে যদি 50 টাকা থাকতো, আমার কাছে অবশ্য টাকা নেই, আমার কাছে যদি 50 টাকা থাকতো, তাহলে আমি কিন্তু কি করতে পারতাম, আমি চাইলে একটা চিপস কিনতে পারতাম, আমি চাইলে 2টা চিপস কিনতে পারতাম, আমি চাইলে 3টা 4টা, ইভেন চাইলে আমি 5টা চিপসও কিনতে পারতাম। কেন কিনতে পারতাম? যে ভাইয়া আমার সামর্থ্য আসলে ছিল অতটা। তো কিছু কিছু মৌলের ক্ষেত্রে এরকমটা থাকবে, কিছু কিছু মৌলের ক্ষেত্রে যে তাদের আসলে সামর্থ্য বা তাদের আসলে যোজনী থাকবে একাধিক। কেন একাধিক থাকবে? যে তাদের স্থিতিশীলতা আসলে ওই একাধিক ভাবে হতে পারবে। যেমন একটু আগে যে বলছিলাম, কার্বনের যোজনী হচ্ছে 2-4, কার্বনের যোজনী আসলে সে 2-4, তার মানে সে এই 2টা যোজনী বা এই 2 যোজনী কাজ করে বা 2 সামর্থ্য ব্যবহার করে সে স্থিতিশীলতা হতে পারবে, আবার সে 4 যোজনী ব্যবহার করে সে স্থিতিশীলতা হতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি যে পরিবর্তনশীল যে যোজনীগুলো আছে, যেমন নাইট্রোজেনের আসলে দেখেন আছে, নাইট্রোজেনের আছে 1 2 3 4 5, এটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তার মানে তার সামর্থ্য কিন্তু 5টা। আমার মতো যদি 50 টাকা থাকতো, তাহলে আমি একটা চিপস কিনতে পারতাম, 2টা 3টা 4টা 5টা চিপস কিনতে পারতাম। ঠিক আছে, আমার সামর্থ্য। কিন্তু এখানে নাইট্রোজেনের সামর্থ্য কয়টা? নাইট্রোজেনের সামর্থ্য হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছেন? তার মানে এই নাইট্রোজেন চাইলেই সে যে কোনো একটা সামর্থ্য ব্যবহার করে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। পরিবর্তনশীল যোজনীটা আসছে এই কারণে। ঠিক আছে, পরিবর্তনশীল যোজনীটা আসলে এই কারণে আসছে। আপনি যদি চিন্তা করেন যে সালফারের ক্ষেত্রে এর যে সামর্থ্য সেটা হচ্ছে 2 4 6, সামর্থ্য হচ্ছে 2 4 6, তাই না? তো এই 2 4 6 মানে সে 2টা 4টা অথবা 6টা যে কোনো তার সামর্থ্য ব্যবহার করে সেই স্থিতিশীলতা অর্জন করতে পারবে। বুঝছেন? একটু আগে তারেক ভাই মনে আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া যোজনী আর যোজিত ইলেকট্রন কি এক, মানে যোজনী আর হচ্ছে জারণ মান কি এক? তো ভাইয়া যোজনী আসলে একাধিক হতে পারে, কিন্তু জারণ মান কখনো একাধিক হতে পারবে না। বুঝছেন? আমার কাছে 50 টাকা আছে, আমি তাহলে 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা যে কোনো একটা আমি ইউজ করতে পারি বা যে কোনো আমি সামর্থ্য ব্যবহার করতে পারি, কিন্তু আমি যেটা ব্যবহার করতেছি ওটা হচ্ছে আমার জারণ মান। আমার কাছে 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা আছে, মানে সব মিলে 50 টাকা আছে, সব 10 টাকার নোট। ঠিক আছে, আমি যদি 30 টাকা দিয়ে চিপস কিনি, তার মানে হবে যে আমার সামর্থ্য ছিল 50 টাকার, কিন্তু আমি 30 টাকা দিয়ে চিপস কিনছি, তার মানে আমার এখন জারণ মান হচ্ছে যে 30। ঠিক আছে, এই জায়গায় আসলে একটু আলাদা আছে। ঠিক আছে, যোজনী একাধিক হতে পারে, কিন্তু জারণ মান কখনো একাধিক হয় না। যোজনীগুলোর মধ্যে থেকে যে যোজনীটা বা যে সামর্থ্যটা ব্যবহার করা হয় বা যে সামর্থ্যটা আসলে একটা মৌলের সাপেক্ষে যুক্ত হয়, ওটাই হচ্ছে ওই মৌলের জারণ মান। বুঝতে পারছেন? ওকে, আসেন যেমন আমি যদি বুঝাই সালফার ডাইঅক্সাইড, তারপরে এখানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এখানে অক্সিজেন হচ্ছে -2,
এর সামর্থ্য তো একটাই -2, তার মানে -4, আর এখানে কত আমার +4। তার মানে দেখেন এই সালফারের সামর্থ্য ছিল 2, 4, 6, কিন্তু এখানে তার ব্যবহৃত হচ্ছে কত 4। তাহলে এখানে সালফারের জারণ মান হচ্ছে 4। ঠিক আছে, সালফারের জারণ মান 4। আপনি কখনো বলতে পারবেন না সালফারের জারণ মান 2, 4, 6। এর মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার কি জারণ মান। আশা করি যুজুনিয়ার জারণ মান সম্বন্ধে আপনাদের মোটামুটি সবকিছু আসলে মোটামুটি বোঝানো হয়েছে। এখন পরিবর্তনশীল যুজুনির ক্ষেত্রে বলতেছি, পরিবর্তনশীল যুজুনি আসলে কই থেকে আসে এবার তো বুঝছেন। সবাই কি পরিবর্তনশীল যুজুনির বিষয়টা কি বুঝতে পারছেন? একটু আমাকে জানান তো। পরিবর্তনশীল যোজনী যে বিষয়টা আমি বললাম যে একটা মৌলের যোজনী আসলে পরিবর্তনশীল হয়, কেন পরিবর্তনশীল হয় এই বিষয়টা কি বুঝতে পারছেন বা এই জিনিসটাকে ধরতে পারছেন? ভাই কোন মৌলের যোজনী কতগুলো শিখতে, কোন মৌলের যোজনী কতগুলো শিখতে হয়? কোশ্চেনটা বুঝতে পারেনি। কোন কোন মৌলের যোজনী কতগুলো শিখতে হয়? আপনি কি এটাকে আমাকে কোশ্চেন করছেন যে কতগুলো মৌলের যোজনী পড়তে হবে? আপনি যদি এটা আমাকে কোশ্চেন করে থাকেন তাহলে আমি বলবো আপাতত 30টা মৌলের যোজনী আসলে আপনাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এটা আরো বেসিক দিয়ে বের করা যায়, তবে অতটুকু বেসিক শেখার থেকে আপনি একটু মনে রাখাটা একটু সুবিধাজনক হবে। আপনি ওই বেসিকটা পাবেন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নামে একটা টপিক আছে। এই টপিকটা যখন পড়বেন তখন সেখান থেকে আপনি হচ্ছে যে কি করবেন, মানে মানে যোজনীটা আসলে যে পরিবর্তনশীল যোজনী কিভাবে হয় সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপাতত আপনি 30টা মৌলের যোজনীগুলো আসলে একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে একটু সুবিধা হবে। মির্জা রেমি আপু বলছে ভাই আবার একটু বলে দেন, আবার একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। সেটা হচ্ছে যে কোনটা বলছিলাম, যোজনী। যোজনী পরিবর্তনশীল কেন হয়? যোজনী পরিবর্তনশীল তখনই হয় যখন আসলে একটা মৌলের একাধিক সামর্থ্য থাকে। আচ্ছা একটু জিনিসটা বোঝেন, সামর্থ্যটা আসলে মানে সামর্থ্যটা আসলে এসেছে কোথায় থেকে? সামর্থ্যটা আসলে এসেছে যে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে। তো একটা মৌল একাধিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারে, একটা মৌল একাধিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে আমি বলতেই পারি একটা মৌল একাধিক সামর্থ্য ব্যবহার করতে পারবে। ঠিক আছে, মানে একাধিক সামর্থ্য যদি ব্যবহার করেন তাহলে বলতে পারতেছেন যে আপনি যে ওই মৌলের যোজনী একাধিক। যেমন সালফার, সালফারের ক্ষেত্রে সে 2, 4, 6 এই তিনটা দিয়ে সে আসলে কি তার যে কোনো একটা ইউজ করে বা যে কোনো একটা সামর্থ্য ব্যবহার করে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। ঠিক আছে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে 1, এর কোনো পরিবর্তনশীল নাই। তার মানে সে বাচুক বা মরুক, সে আসলে তার এক যোজনী ব্যবহার করে বা একটা সামর্থ্য ব্যবহার করে সে আসলে কি তার মানে সে তার যৌগ তৈরি করবে, সে তার স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে একাধিক সামর্থ্য থাকে, বুঝছেন তো, একাধিক সামর্থ্য থাকে তাদের আসলে স্থিতিশীল অর্জনের লক্ষ্যে। ঠিক আছে, এটা আসলে আমি বুঝতে মানে আমি বুঝলাম। এবার কি বুঝছেন আপনি? মার্জিয়া রিমি আপু মনে হয় আমাকে বলছিলেন ভাই আবার একটু বলে দেন। এবার কি বুঝতে পারছেন যে একটা মৌলের একাধিক যোজনী কেন হয়? ভাইয়া স্থিতিশীল হতে সর্বশেষ কক্ষপথের 8 ইলেকট্রন পূর্ণ হতে হয়, তাহলে সালফার ডাইঅক্সাইড কিভাবে স্থিতিশীলতা একটু বুঝিয়ে দেন। আচ্ছা আপনি যেটা বললেন সেটা আসলে স্থিতিশীলতা অর্জনের জন্য 8টা ইলেকট্রন পূর্ণ হতে হয়। হ্যাঁ, এটা একটা ভ্যালিড রিজন। আপনি যদি আপনি রাসায়নিক বন্ধন যদি মানে ভালো করে বোঝেন তাহলে বুঝতেছেন যে একটা মৌলের ক্ষেত্রে 8টা ইলেকট্রন হয়। কিন্তু ভাই আসলে সব মৌলের ক্ষেত্রে না 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয় না।
কিছু কিছু মৌলের ক্ষেত্রে, এটা যদি অ্যাডভান্স কথাবার্তা, তারপরে বলতেছি যেহেতু আপনি কমেন্ট করছেন, কিছু কিছু মৌলের ক্ষেত্রে শুধুমাত্র 8টা ইলেকট্রন না, তারা আসলে অষ্টক সম্প্রসারণ নীতি বা অষ্টক সম্প্রসারণ রুল ফলো করেও তারা আসলে স্থিতিশীলতা হয়। সব ক্ষেত্রে যে 8টা ইলেকট্রন দিয়ে স্থিতিশীলতা হবে তা আসলে না। কিছু কিছু ক্ষেত্রে অর্ধ স্থিতিশীলতা আছে, পূর্ণ স্থিতিশীলতা আছে। এই টাইপের কিছু বিষয়গুলো নিয়ে তারা আসলে এখানে যৌগ তৈরি করে, আর ওখান থেকে আসলে সামর্থ্যগুলো চলে আসছে। আশা করি তারেক শামীম ভাই বুঝতে পারছেন। ভাইয়া যোজনীটা একটু ক্লিয়ার করেন, আমরা সহজে কি করে বুঝবো কার যোজনী কত? আচ্ছা, যোজনীটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমি পরিবর্তনশীল না, আমি পরিবর্তনশীল ছাড়া আসলে আপনাকে যোজনীটা একটু বোঝাচ্ছি। যেমন আপনি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করেন, এখানে হচ্ছে কয়টা? 2টা, পরবর্তীতে কয়টা? 8টা, পরবর্তীতে লাস্ট শেষ কক্ষতে কয়টা? 1টা। তো দেখেন, আপনি তো জানেন এটা আসলে ঘোরে, তার মানে এই 2টি ইলেকট্রন ঘুরতেছে, এই 8টা ইলেকট্রন ঘুরতেছে, আবার এখানে এখানে ধারণ ক্ষমতা ছিল কয়টা? 18টা। 18টা ইলেকট্রন ঘুরতেছে, মানে 18টা ইলেকট্রন ঘুরতো, কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? এখানে 1টা। তার মানে এখানে 18টা ইলেকট্রন যতটা স্পিডে ঘুরতেছে, এই 1টা ইলেকট্রন ততটা স্পিডে ঘুরতেছে। তো এ যখন ঘুরতেছে, এই ঘোরার কারণে সে কেন্দ্রের সাথে টানের থেকে কেন্দ্র বিমুখী বল বেশি কাজ করে, কেন্দ্রমুখী বলের থেকে সে কেন্দ্র বিমুখী বল বেশি কাজ করে। তার কারণে সোডিয়াম আসলে চায় তার জন্য এই ইলেকট্রনটা সে ছেড়ে দেয়, কারণ সে এই ইলেকট্রনটা ছেড়ে দিলে বাকি ইলেকট্রনগুলো পূর্ণভাবে থাকবে। এই যে ইলেকট্রন একটা ছেড়ে দেবে, এই ছেড়ে দেওয়ার থেকে আসলে আসছে সামর্থ্য। এই জন্য বলতে পারেন সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে যে 1টা। সেমভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করেন, ম্যাগনেসিয়াম তাহলে এখানে হবে কয়টা? 2টা। 2টা, তার মানে 2, 8, 10 আর 2, 12, 2টা হবে। তার মানে এখানে 18টা ইলেকট্রন যতটা স্পিডে ঘুরতো, এই 2টা ইলেকট্রন ততটা স্পিডে ঘুরতেছে। তার কারণে সে কেন্দ্র বিমুখী বল বেশি কাজ করতেছে, এই 2টি ইলেকট্রন সে ছেড়ে দিতে চাইবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সামর্থ্য। সেমভাবে অ্যালুমিনিয়ামের কথা বুঝতে পারছেন। কিন্তু পরিবর্তনশীলের ক্ষেত্রে যখন আসেন, যখন হচ্ছে সালফার, এই সালফারের ক্ষেত্রে তাহলে দেখেন সালফারের কত? 16 না? 16, তার মানে এখানে আমার কয়টা আছে? এখানে আমার আছে 6টা। ঠিক আছে, তার মানে সে এই 2টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে বা ত্যাগ করে, তাহলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। আবার 4টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে সে বা ত্যাগ করে, তাহলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। আবার এই 6টা ইলেকট্রনই সে ত্যাগ করতেছে বা গ্রহণ করতেছে, তাহলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এ থেকে আসলে এসেছে যে পরিবর্তনশীল যোজনী, বুঝছেন? তো বেসিকটা যদি ভালো মতো বুঝতে চান, বা সেটা আসলে যে কি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 1টা, 2টা, 3টা ইলেকট্রন থাকে, তাহলে সেগুলো সবসময় ছেড়েই যায়, সেগুলি হচ্ছে তার যোজনী, সেগুলো হচ্ছে তার সামর্থ্য। আর পরিবর্তনশীলের ক্ষেত্রে এটা আসলে আপনি খুব ডিটেলসে বুঝবেন না, কারণ খুব ডিটেলসে বোঝার জন্য হাইব্রিডাইজেশন টপিকটা বুঝতে হবে, না হলে আসলে ডিটেলসে আসলে বোঝানো সম্ভব না, বুঝছেন? আপাতত আপনি শর্টকাট উপায়ে মনে করতে পারেন যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো এইটুকু দ্বারা, মানে এইটা দ্বারা সেই স্থিতিশীলতা অর্জন করতে পারে। আশা করি শাওন ইসলাম ভাই আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। ভাই আমি তো জানি যে কোনো মৌলের শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে বা যে কটা ইলেকট্রন গ্রহণ করে তাই যোজনী, তাই না? আপনি যেটা জানেন এটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য না, পুরোপুরি সত্য না। এটা আসলে কিছু মৌলের ক্ষেত্রে সত্য, এটা সোডিয়ামের ক্ষেত্রে সত্য, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সত্য, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সত্য, কিন্তু সালফারের ক্ষেত্রে সত্য না। অর্থাৎ আপনি যেগুলো বলতেছেন পরিবর্তনশীল মৌলগুলোর ক্ষেত্রে আপনার কথাটা সত্য না, কিন্তু যেগুলো পরিবর্তনশীল যোজনী না, একযোজী, মানে যাদের যোজনী আসলে একটা যোজনী, তাদের ক্ষেত্রে আপনার কথাটা সত্য, যে ইলেকট্রন যদি গ্রহণ করে যে কয়টা বা ত্যাগ করতেছে যে কয়টা, সেটা আসলে তার যোজনী বা তার সামর্থ্য। কিন্তু পরিবর্তনশীলের ক্ষেত্রে সে তো তার ইচ্ছা মতো গ্রহণ ত্যাগ করতে পারে, তার তো অনেক অপশন থাকে, তার তো অনেক সামর্থ্য থাকে। আশা করি শাওন ইসলাম ভাই আপনি বুঝতে পারছেন। শাওন ইসলাম ভাই কি বুঝতে পারছেন? আসেন, যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু শেষ টপিক হিসেবে আরেকটা জিনিস আলোচনা করি। একটা আছে হচ্ছে যে সক্রিয় যোজনী, দুইটা জিনিস আছে, এটা শুধু একটা থিওরিক্যাল জিনিস দেখেন। আরেকটা আছে সুপ্ত যোজনী।
সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে যে কোনো ওই যে সক্রিয় যোজনী আসলে সামর্থ্যটার মতোই বোঝায়। সক্রিয় যোজনী হচ্ছে যে কোনো মৌলের যোজনীগুলোর মধ্যে থেকে যে যোজনীটা ব্যবহৃত হয় বা যে সামর্থ্যটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। যেমন এই যে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই পাশে আমি লিখি, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলেন তো সালফারের যোজনী কোনটা ব্যবহৃত হয়েছে? 4। সালফারের যোজনী কোনটা ব্যবহৃত হয়েছে? 4। তাহলে 4 যদি ব্যবহৃত হয় তাহলে বলতে পারেন যে এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে কত? 4। সালফারের যোজনী কিন্তু 2, 4, 6, কিন্তু যেটা ব্যবহৃত হয়েছে সেটা আসলে বলা হয় সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কোনটা? যে কোনো মৌলের পরিবর্তনশীল মৌলের ক্ষেত্রে একাধিক যোজনীর মধ্যে থেকে যে যোজনীটা ব্যবহৃত হয় সেই যোজনীকে বলা হচ্ছে সক্রিয় যোজনী। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সক্রিয় যোজনী কত? 4। আবার যদি সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে এখানে সক্রিয় যোজনী হচ্ছে কত? 6। এখানে -6, এটা হচ্ছে +6। এখানে সালফারের সক্রিয় যোজনী কত? 6। বুঝছেন? সক্রিয় যোজনী। আর সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হচ্ছে যে সক্রিয় যোজনী থেকে সর্বোচ্চ যোজনী বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী তো চিনছেন নাকি? ওকে, সক্রিয় যোজনী তো যদি চিনে থাকেন তো সক্রিয় যোজনী সর্বোচ্চ যোজনী থেকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনী। যেমন আমি যদি বলি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে এটা বলেন তো সালফারের ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী কত? যে ভাইয়া 4। সালফারের সক্রিয় যোজনী কত? 4। তো সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। তো 6 থেকে 4 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনী। আমার সুপ্ত যোজনী। বুঝতে পারছেন? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা যদি বাদ দিয়ে যে মানটা থাকে সেটা আমার হচ্ছে কি? সুপ্ত যোজনী। বুঝতে পারছেন কিনা বলেন? সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তারেক শামীম ভাই জি ভাই বুঝছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে জি ভাই ক্লিয়ার। তাহলে সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, আমরা যোজনী সম্বন্ধে আমরা বিস্তারিত সবকিছু বুঝলাম। দেখেন যোজনীটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা মৌলের ক্ষেত্রে যোজনীটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো আপনারা যদি যোজনীটা বুঝতে পারেন ভালো মতো, আমরা নেক্সটে আমরা যে জিনিসগুলো দেখবো, যৌগমূলক দেখবো, আজকে দেখতাম কিন্তু সময় হয়নি। আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু দেখবো। ইভেন আমরা এরপরের যে টপিকটা থাকবে পর্যায় সারণীটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা দেখেন কি কি শেষ করলাম আজকে। আমরা কোয়ান্টাম সেট ভালো মতো দেখছি। কোয়ান্টাম সেট সম্বন্ধে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তারপর আমরা কি দেখছি? আমরা হচ্ছে যে প্রতীক সংখ্যা যোজনীর ক্ষেত্রে বিস্তারিত সব আলোচনা করছি, ঠিক আছে। যোজনীটা ভালো মতো দেখছি, যোজনী, জারণমান, যোজিত ইলেকট্রন, এগুলোর ডিফারেন্সটা ভালো মতো বুঝতে পারছি। ওকে, তো আমাদের নেক্সট ক্লাসটা হবে যৌগমূলক। আমরা দেখবো একটু একটা যৌগমূলক সম্বন্ধে একটু আলোচনা করব, আর তারপরে আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু ইনস্ট্যান্ট আমাকে জানান, তাহলে আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে আমি ক্লাসটা শেষ করব। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা এখানে, আচ্ছা ভাইয়া এই কোর্স আমাদের ছাত্র কতজন? ইমরাতুল ভাই, এটা আসলে আমি জানি না, এটা আমাদের ফাউন্ডার ভাই আসমাল ভাই উনি জানে। আপনি এই গ্রুপের, সরি আমাদের এই পেজের ইনবক্স করেন, তাহলে বিস্তারিত কিছু জানতে পারবেন। ওকে ঠিক আছে। না ভাইয়া কোনো কোশ্চেন নেই। শাওন ইসলাম ভাই ধন্যবাদ ভাই। তো দেখা হবে পরের ক্লাসে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজের সাথে থাকুন। আর আরেকটা বিষয়, হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনার কাছে যে সোর্স আছে, আপনার কাছে অনলাইন থাকুক, অফলাইন থাকুক, বা যে কোনো অ্যাডমিশনের বই থাকুক, যাই থাকুক, প্র্যাকটিস কিন্তু করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখে গেলে কাজ হবে না, ঠিক আছে।
আমি আপনাকে দেখাইতেছি একটা জিনিস, এর ক্ষেত্রে বাইরে দেখবেন যে আরও দুই চারটা জিনিস হয়তো চোখের সামনে আসতেছে, বুঝবেন, বেসিক থেকে সবই বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে, বাংলা কথা, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে সম্ভব না। ভিডিও দেখে যদি ওইভাবে রেখে দেন, ভিডিওর জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন, আর আপনার মেধার জায়গায় থাকবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগুলো একটু প্র্যাকটিস করুন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।